বন্ধুরা, আমার নাম নিশা। আজ আমি তোমাদের সঙ্গে যে গল্পটা শুরু করতে চলেছি সেটা হয়তো আমার নিজের জীবনের গল্প, অথবা এমন কোনো প্রিয় মানুষের গল্প যেটার প্রতিটি ধাপে মিশে আছে এক অদ্ভুত আবেগ, এক অব্যক্ত টান। এই গল্পটা হয়তো আমাদেরই এক অনুসরণকারী ইমেলে পাঠিয়েছিলেন, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। তার অনুরোধ ছিল এই গোপন অনুভূতিগুলোর যেন কোনো সামাজিক মর্যাদা না থাকুক, কিন্তু তার প্রকাশ যেন পায়। শুনতে শুনতে যদি মনে হয় এই ধরনের গল্প আরও চাই, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এক পাও এগোতে পারব না। আর হ্যাঁ, গল্পটা পুরোটা শুনলে পাবে আমার ইমো নাম্বার। যারা আমার সাথে কথা বলতে চাও তাদের জন্য এটা গল্পের একটা ছোট উপহার। মন দিয়ে শোনো, গল্পের কোনো এক বাঁকে লুকিয়ে আছে সেই বিশেষ নাম্বারটা। গল্পটা যখন শুরু করি তখন আমি সদ্য বিয়ে করে রনির সংসারে এসেছি। রনির সঙ্গে আমার সম্পর্কটা ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা আমার ভেতর সবসময় কাজ করত। রনি তার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকত, সকালে বেরোত, ফিরতে ফিরতে রাত। এই বিশাল বাড়িতে যৌথ পরিবারে এসেও কেমন যেন একা লাগত আমার। শ্বশুর শাশুড়ি আছেন, রনির ছোট বোন আছে, আর আছেন রনির কাকা অনির্বাণ কাকু। অনির্বাণ কাকু ছিলেন রনির বাবার ছোট ভাই। ওনার বয়স তখন 40-এর কোঠায় শেষের দিকে। তিনি অবিবাহিত ছিলেন, বা বলা যায় বিয়ে করেননি। কেন করেননি সে গল্পটা অবশ্য অনেক পুরনো, আর বাড়ির কেউ সাধারণত ওনার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করত না। প্রথম প্রথম অনির্বাণ কাকুকে দেখে আমার মনে হয়েছিল উনি খুব চুপচাপ গম্ভীর প্রকৃতির মানুষ। সারাদিন হয়তো নিজের ঘরে বই পড়তেন, নয়তো অফিসের কাজে ব্যস্ত থাকতেন। সকালে টিফিনের সময় আর রাতে ডিনারের সময় ওনার সঙ্গে দেখা হতো, তাও খুব কম কথা বলতেন। একটা মৃদু হাসি দিয়ে নিজের জগতে ডুবে যেতেন। আমি ওনাকে সমীহ করতাম, ঠিক যেমনটা বাড়ির বয়স্কদের করা উচিত। কিন্তু সময়ের সাথে সাথে এই নীরব মানুষটার দিকে আমার দৃষ্টি কেমন যেন একটু বেশি পড়তে শুরু করল। আমি একা দুপুরে যখন বাড়ির বারান্দায় বসে থাকতাম, তখন হয়তো দেখতাম কাকু তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। ওনার চোখ দুটোতে কেমন যেন একটা গভীর বিষাদ খেলা করত। একটা অদ্ভুত শান্তি আর বিষণ্ণতা মিশে থাকত তার চোখের তারায়। আমি লক্ষ্য করতাম কাকু খুব পরিপাটি করে থাকতেন। সাদা পাঞ্জাবি, ধূসর প্যান্ট কিংবা শীতকালে একটা শাল, সব কিছুই যেন ওনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ছিল। ওনার চুলগুলো হালকা পাকা ছিল, যা ওনাকে আরও বেশি রিজু করে তুলত। একদিন দুপুরে আমি ম্যাগাজিন পড়ছিলাম, হঠাৎ দেখি কাকু বারান্দায় এসেছেন, হাতে একটা পুরনো খাতা। উনি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ খাতাটা ওনার হাত থেকে পড়ে গেল। আমি তাড়াতাড়ি করে কুড়িয়ে ওনার হাতে তুলে দিলাম। ধন্যবাদ নিশা, একটা মৃদু হাসি দিয়ে বললেন কাকু। ওনার কণ্ঠস্বরটা খুব শান্ত আর স্নিগ্ধ ছিল। এই প্রথম আমি ওনার এত কাছ থেকে কথা শুনলাম। আমিও হাসলাম। কিছু মা কাকু, আপনি কি কিছু লিখছিলেন? উনি খাতাটার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, অনেক পুরনো কিছু লেখা, মাঝে মাঝে বসে বসে এগুলো পড়ি। কবিতা? আমার কৌতূহল বাড়ল। তিনি আবার হাসলেন। কাব্যিক কিছু কথা বলা যায়। সেই দিনটা ছিল আমাদের প্রথম ছোট্ট কথোপকথন। এরপর থেকে কেমন যেন একটা অদৃশ্য সেতু তৈরি হতে শুরু করল আমাদের দুজনের মধ্যে। আমি যখন দুপুরে একা থাকতাম, তখন কাকু হয়তো মাঝে মাঝে বারান্দায় আসতেন, অথবা কোনো একটা অজুহাতে ড্রয়িং রুমে এসে বসতেন। খুব অল্প কথা বলতেন, কিন্তু সেই অল্প কথাতেও কেমন যেন একটা গভীরতা থাকত। একদিন আমি রান্নাঘরে বসে সবজি কাটছিলাম। শাশুড়িমা বাইরে গিয়েছিলেন, রনি অফিসে, ননদ কলেজে। আমি একদম একা। হঠাৎ অনির্বাণ কাকু রান্নাঘরে এলেন, জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, একটু জল দিতে পারবেন ঈশা? আমি তাড়াতাড়ি করে জল দিলাম। উনি জলটা খেলেন, তারপর বললেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? মানিয়ে নিতে পারছো? আমি একটু অবাক হলাম। কেউ কখনো এমনভাবে আমার খোঁজ নেয়নি। না কাকু, তেমন কোনো অসুবিধা নেই, যদিও আমার মনের গভীরে একটা সূক্ষ্ম একাকিত্ব ছিল, সেটা আমি প্রকাশ করিনি। তিনি আমার চোখের দিকে তাকিয়ে কেমন যেন একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। বিয়ে করে এসেছ, নতুন জায়গা, সবাই তো আর সহজে মানিয়ে নিতে পারে না, তোমার বড় তো খুব ব্যস্ত থাকে। এই কথাটা শুনে আমার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। মনে হলো এই মানুষটা আমার মনের ভেতরের কথাটা যেন বুঝে ফেলেছেন। আমি শুধু মৃদু হাসলাম। সেই দিনের পর থেকে আমি অনির্বাণ কাকুকে নিয়ে আরও বেশি ভাবতে শুরু করলাম। ওনার ওই গভীর চোখ দুটো, শান্ত মুখ আর স্বল্প কথার পেছনে লুকিয়ে থাকা একটা অজানা বেদনা আমাকে আকৃষ্ট করতে শুরু করল। আমি চাইতাম কাকু যেন আরও বেশি কথা বলেন আমার সাথে। একদিন বিকেলে টিফিনের পর আমি একা ছাদে গিয়েছিলাম। আকাশটা কেমন যেন মেঘলা ছিল। হঠাৎ দেখি অনির্বাণ কাকু ছাদে এলেন, হাতে এক কাপ চা।
উনি হয়তো জানতেন না আমি ওখানে আছি। আমাকে দেখে একটু অবাক হলেন। তুমি এখানে নিশা? হ্যাঁ কাকু, এমনি একটু বাতাস খেতে এলাম। উনি আমার থেকে একটু দূরে একটা চেয়ার টেনে বসলেন। একা বসে আছো? হ্যাঁ কাকু, রনি তো আজও দেরি করে ফিরবে। আমার কণ্ঠে একটা মৃদু অভিমানের সুর ছিল, যা আমি নিজেও বুঝতে পারিনি। কাকু আমার দিকে তাকালেন। ওনার চাহনিতে কেমন যেন একটা সহমর্মিতা ছিল। জীবনে কিছু মানুষ হয়তো একা থাকতেই ভালোবাসে, অথবা একাকিত্বই তাদের সঙ্গী হয়ে যায়। ওনার এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ওনার দিকে তাকালাম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিও কি একা? কাকু চায়ে চমক দিলেন। একা তো সবাই, কেউ প্রকাশ করে, কেউ করে না। আর আমার জীবনে তো চিরকালই একাকিত্ব। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম। সেই প্রথম আমি ওনার ভেতরের যন্ত্রণাটা একটু হলেও আঁচ করতে পারলাম। মনে হলো এই মানুষটার ভেতরেও হয়তো অনেক লুকানো গল্প আছে। এরপর থেকে আমাদের দেখা হলে কথা বলার পরিমাণ একটু বাড়ল, তবে সেটা সবসময়ই ছিল খুব সতর্ক, যেন কেউ জানতে না পারে। বাড়ির সবার সামনে উনি সেই গম্ভীর চুপচাপ অনির্বাণ কাকুই থাকতেন, কিন্তু যখনই আমরা একা হতাম তখন কেমন যেন একটা নতুন সম্পর্ক তৈরি হতো আমাদের দুজনের মধ্যে। একটা অদৃশ্য টান, যা আমরা কেউই অস্বীকার করতে পারছিলাম না। একদিন ছুটির দুপুরে রনি সেদিনও অফিসে গিয়েছিল। শাশুড়িমা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, আর ননদ বান্ধবীর বাড়িতে। আমি একা বসেছিলাম ড্রয়িং রুমে। অনির্বাণ কাকু এসে আমার পাশে বসলেন, হাতে একটা পুরনো অ্যালবাম। নিশা, দেখবে এই অ্যালবামটা, অনেক পুরনো দিনের ছবি আছে এখানে। আমি কৌতূহলী হয়ে অ্যালবামটা হাতে নিলাম, পাতা ওল্টাতে লাগলাম। একের পর এক পুরনো দিনের সাদাকালো ছবি, ছোটবেলার রনি, তার বাবা মা, আরও অনেকে। হঠাৎ একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল। একটি মেয়ে, খুব সুন্দর দেখতে, অনির্বাণ কাকুর পাশে হাসি মুখে দাঁড়িয়ে। কাকু তখন আরও তরুণ। এই মেয়েটি কে কাকু? আমি প্রশ্ন করলাম। আমার কণ্ঠে ছিল এক অদম্য কৌতূহল। কাকু ছবির দিকে তাকালেন। ওনার চোখে আবার সেই বিষাদের ছায়া। একটি দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ওহ, ও ছিল মেঘনা। মেঘনা? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। তাহলে? কাকু চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর ধীর কণ্ঠে মেঘনার গল্প বলতে শুরু করলেন। কেমন করে তাদের পরিচয় হয়েছিল, তাদের ভালোবাসা, আর কেমন করে এক দুর্ঘটনায় মেঘনা অকালে মারা গিয়েছিল। তার জীবনে মেঘনা ছাড়া আর কেউ আসেনি, কারণ তিনি মেঘনার স্মৃতিকে আগলে রাখতে চেয়েছিলেন। কাকুর গল্প শুনতে শুনতে আমার চোখে জল এসে গেল। আমি ওনার কষ্টটা অনুভব করতে পারছিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো, এই মানুষটা বাইরে থেকে যেমন কঠোর আর চুপচাপ দেখায়, ভেতরে ভেতরে উনি আসলে কতটা নরম আর সংবেদনশীল। কথা বলতে বলতে কাকু আমার হাতটা ধরে ফেললেন, যেন অজান্তেই। ওনার হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। মনে হলো আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছে। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে যেন একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। আমি ওনার দিকে তাকালাম, উনিও আমার দিকে। ওনার চোখে ছিল এক অদ্ভুত অসহায়তা, আর আমার চোখে ছিল এক অজানা আবেগ। সেদিন আমি ওনার পাশে বসেছিলাম, আর ওনার জীবন থেকে মেঘনার হারিয়ে যাওয়ার গল্পটা শুনছিলাম। সেই গল্পটা শুনতে শুনতে আমি কেমন যেন অন্য এক জগতে চলে গিয়েছিলাম। কাকু যখন মেঘনার কথা বলছিলেন, তখন ওনার চোখের কোণে জল চিকচিক করছিল। আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল। মনে হচ্ছিল এই মানুষটাকে আমার সব কষ্ট থেকে বাঁচানো উচিত। আমি ওনার হাতটা তখনও ধরেছিলাম, আর অনুভব করছিলাম ওনার উষ্ণতা। আমার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল, বুকের ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। অনির্বাণ কাকু আমার হাতের ওপর হালকা করে চাপ দিলেন। সেই চাপটা কেমন যেন একটা ভিন্ন অনুভূতি এনে দিল আমার ভেতরে। মনে হলো এই স্পর্শটা শুধুই সহানুভূতির নয়, এর পেছনে আরও গভীর কোনো আবেগ লুকিয়ে আছে। আমার ভেতরে এক নতুন উন্মাদনা সৃষ্টি হচ্ছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমার মন যেন আর কোনো বাধা মানতে চাইছিল না। একদিন রাতে রনি দেরি করে ফিরছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি অনির্বাণ কাকু ছাদ থেকে নিচে নামছেন। উনি আমাকে দেখে দাঁড়িয়ে পড়লেন। এত রাতে জেগে আছো নিশা? হ্যাঁ কাকু, রনি এখনো ফেরেনি। ও তো প্রায়ই দেরি করে ফেরে। ওনার কণ্ঠে একটা মৃদু সহানুভূতি ছিল। তুমি কেন চিন্তা করো? আমি কাঁধ ছাকালাম। কি জানি কাকু, ভালো লাগে না একা একা। তিনি আমার আরও কাছে এসে দাঁড়ালেন। ওনার শরীর থেকে একটা মৃদু গন্ধ আসছিল, যা আমাকে কেমন যেন আবিষ্ট করে তুলছিল। একাকিত্ব খারাপ জিনিস নিশা, কিন্তু এটাকে সামলাতে হয়। আমি ওনার চোখের দিকে তাকালাম। সেই গভীর চোখ দুটোতে কেমন যেন একটা আকর্ষণ ছিল। মনে হচ্ছিল উনি যেন আমার ভেতরে সব কথা বুঝতে পারছেন।
অজান্তেই আমার হাতটা ওনার হাতের দিকে এগিয়ে গেল। হালকাভাবে আমি ওনার আঙুল স্পর্শ করলাম। উনি আমার হাতটা আলতো করে ধরলেন। সেই মুহূর্তে আমার সারা শরীরে যেন এক বিদ্যুৎ খেলে গেল। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। অনুভব করছিলাম ওনার হাতের উষ্ণতা। সেই স্পর্শটা ছিল ক্ষণস্কের, কিন্তু আমার মনে হচ্ছিল যেন চিরন্তন। পরদিন সকালে আমি যখন চা বানাচ্ছিলাম, অনির্বাণ কাকু রান্নাঘরে এলেন। উনি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কেমন যেন একটা মৃদু ধাক্কা লাগল। আমাদের শরীর একে অপরের খুব কাছাকাছি চলে এলো। আমি ওনার শরীরের উষ্ণতা অনুভব করতে পারলাম। আমার বুকের ভেতরটা ধুকধুক করে উঠল। আমি তাড়াতাড়ি সরে এলাম, কিন্তু সেই স্পর্শের রেশ তখনও আমার শরীরে রইয়ে গিয়েছিল। কাকু কিছু বললেন না, শুধু আমার দিকে একবার তাকিয়ে চলে গেলেন। ওনার চোখেও আমি কেমন যেন একটা অস্থিরতা লক্ষ্য করেছিলাম। এরপর থেকে আমাদের মধ্যে এই লুকোচুরি খেলাটা আরও তীব্র হতে শুরু করল। আমরা যখনই একা হতাম, তখন আমাদের চোখাচোখি হতো, আর সেই চোখাচোখিতেই হাজার কথা বলা হয়ে যেত। আমি বুঝতে পারছিলাম আমার প্রতি ওনারও একটা দুর্বলতা তৈরি। ওনার কণ্ঠস্বরটা কেমন যেন গভীর শোনাচ্ছিল অন্ধকারে। হ্যাঁ কাকু, পাচ্ছি না। তিনি আমার আরও কাছে এলেন। ওনার শরীরের উষ্ণতা আমার শরীরকে স্পর্শ করছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। মনে হল এই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে যেন কোনো দেওয়াল নেই। তিনি আলতো করে আমার কাঁধে হাত রাখলেন, যেন আমাকে পথ দেখাচ্ছেন। সেই স্পর্শে আমার সারা শরীরে যেন এক শিহরণ খেলে গেল। আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষা যেন উথলে উঠছিল, আর তার চোখের ভাষা কেবল সেই আকাঙ্ক্ষাকেই উস্কে দিচ্ছিল। আমি মোমবাতিটা হাতে নিলাম, কিন্তু তখনও আমরা কাছাকাছি দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তটা ছিল অদ্ভুত। অন্ধকার, নীরবতা, আর আমাদের দুজনের শরীর একে অপরের খুব কাছে। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি কাকু আমাকে কাছে টেনে নেন, আমি কোনো প্রতিরোধ করব না। আমার ভেতরে এক অদ্ভুত নেশা আমাকে গ্রাস করছিল। কাকু আলতো করে আমার চুলে হাত বুলিয়ে দিলেন। সেই নরম স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল পৃথিবীর শব্দ যেন থেমে গেছে, শুধু আমার হৃৎস্পন্দনের আওয়াজ ছাড়া। তিনি আমার গালে একটা মৃদু চুম্বন করলেন। সেই চুম্বনটা ছিল গভীর, আবেগময় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি হতবাক হয়ে ওনার দিকে তাকালাম। ওনার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভালোবাসা, যন্ত্রণা আর একটা গোপন আকাঙ্ক্ষা। আমি জানি এটা সম্পূর্ণ ভুল। আমি বিবাহিতা, আর উনি আমার স্বামীর কাকা। কিন্তু সেই মুহূর্তে আমার মন কোনো যুক্তি মানছিল না। আমি ওনাকে ছেড়ে দিতে পারছিলাম না। আমার হাতটা অজান্তেই ওনার কোমরের দিকে চলে গেল। আমি ওনাকে আরও কাছে টেনে নিলাম। ওর উষ্ণ শরীর আমার শরীরের সঙ্গে মিশে যেতে চাইছিল। আমার নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছিল, আর ওর বুকের ধুকপুকানি আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমাদের দুজনের হৃৎস্পন্দন যেন এক তালে বাজছিল। হঠাৎ বাইরে দরজায় কলিং বেলের আওয়াজ হল। রনি ফিরেছে। আমরা দুজনেই যেন সম্বিত ফিরে পেলাম। তাড়াতাড়ি করে সরে এলাম একে অপরের থেকে। মোমবাতিটা জ্বালিয়ে আমি দরজার দিকে গেলাম। কাকু দ্রুত তার ঘরে চলে গেলেন। সেই রাতের ঘটনাটা আমাদের দুজনের জীবনে এক নতুন মোড় এনে দিল। এরপর থেকে আমাদের দেখা হলে সেই চোখাচোখি আরও গভীর হতো। আমাদের স্পর্শগুলো আরও তীব্র হতো, যদিও সেগুলো লুকিয়ে করা হতো, রান্নাঘরে, ছাদে, অথবা কখনো একাকী ঘরে। আমাদের সম্পর্কটা আর শুধু মানসিক সীমাবদ্ধতায় আটকে ছিল না, একটা শারীরিক টানও তৈরি হয়েছিল, যা ছিল অব্যক্ত কিন্তু ভীষণ সত্যি। একদিন দুপুরে রনি আর শাশুড়িমা দুজনেই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, ননদ কলেজে। আমি বাড়িতে একদম একা। দুপুরের খাবার পর আমি আমার ঘরে বসেছিলাম। হঠাৎ অনির্বাণ কাকু আমার ঘরে এলেন। আমি অবাক হয়ে তাকালাম। কাকু, আপনি? তিনি দরজাটা ভেজিয়ে দিলেন। তারপর আমার দিকে এগিয়ে এলেন। ওনার চোখে ছিল এক অদ্ভুত মাদকতা। একটু কথা ছিল নিশা। আমি কিছুটা ভয় পেলাম, আবার কিছুটা উত্তেজিতও ছিলাম। বলুন কাকু। তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন, এত কাছে যে আমি ওনার নিঃশ্বাসের উষ্ণতা স্পষ্ট অনুভব করতে পারছিলাম। নিশা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। আমার শরীর কাঁপছিল, আমি কিছু বলতে পারছিলাম না, শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম। তিনি আলতো করে আমার মুখটা দু হাতে তুলে ধরলেন। ওনার চোখের গভীরতা আমাকে কেমন যেন সম্মোহিত করে ফেলছিল। তোমার চোখ দুটোতে যখন একাকিত্ব দেখি, তখন আমার ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায় নিশা।
আমার চোখ ভিজে আসছিল। আমি ওনার বুকের ওপর আমার মাথা রাখলাম। তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে মনে হলো এই আশ্রয়টাই আমি এতকাল খুঁজছিলাম। ওনার বুকে মাথা রেখে আমি অনুভব করলাম এক অদ্ভুত শান্তি, যা আমি রনির কাছে কখনো পাইনি। আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হয়। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরি। তারপর ওর বুকে চুমু খেতে থাকি আর অন্য বুকে হাত বুলাতে থাকি। আমার ইমো নাম্বারটা হলো 880117-XXXX। যারা আমার সাথে কথা বলতে চাও তাদের জন্য এটা গল্পের একটা ছোট উপহার। পুরো গল্পটা শুনে থাকলে হয়তো এতক্ষণে নাম্বারটা পেয়ে গেছো। আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষা যেন উথলে উঠছিল, আর তার চোখের ভাষা কেবল সেই আকাঙ্ক্ষাকেই উস্কে দিচ্ছিল। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছিল। আমি আর নিজেকে আটকাতে পারছিলাম না। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আমি জানি এটা ভুল, কিন্তু তোমার কাছে এলেই আমি সব ভুলে যাই নিশা। আমারও একই অবস্থা। আমি ওনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার ঠোঁট যেন অজান্তেই ওনার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তটা ছিল এক অব্যক্ত আবেগের। আমাদের দুজনের শরীর যেন একে অপরের সাথে মিশে যেতে চাইছিল, এক অজানা আকর্ষণে বাধা পড়ছিল। সেই দুপুরে আমরা যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম, যেখানে সামাজিকতার কোনো বেড়া ছিল না, ছিল শুধু দুটি অস্থির হৃদয়ের অব্যক্ত আকুতি। সেই বন্ধনটা ছিল একান্তই আমাদের, যা বাইরের দুনিয়ার কাছে ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, অদৃশ্য। আমাদের সেই গোপন সম্পর্ক দিনের পর দিন আরও গভীর হতে লাগল। আমরা দুজনেই জানতাম এটা ভুল, এটা সমাজ বিরোধী, কিন্তু আমাদের হৃদয়ের টান এত তীব্র ছিল যে আমরা কোনোভাবেই একে অপরের থেকে দূরে থাকতে পারছিলাম না। অনির্বাণ কাকুর সঙ্গ আমার একাকিত্বকে ভুলিয়ে দিয়েছিল, আমার জীবনে এক নতুন রং এনে দিয়েছিল, যা রনির ব্যস্ততা ভরা জীবনে অনুপস্থিত ছিল। গল্পটা এখানেই শেষ হচ্ছে না বন্ধুরা। আসলে এমন কিছু সম্পর্ক থাকে যার শেষ বলে কিছু হয় না। এই সম্পর্কের পরিণতি কি হবে তা হয়তো আমারও জানা নেই। আপনারা যদি এই গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের এই সম্পর্কটা ছিল সমাজের কাছে অচেনা, অপ্রাপ্য, কিন্তু আমাদের দুজনের কাছে এটাই ছিল আমাদের বাস্তবতা, আমাদের একমাত্র সত্যি। বাইরের জগৎটা আমাদের দুজনের এই গোপন স্বর্গ সম্পর্কে কিছুই জানত না। তারা দেখত রবিন নামের একজন ছেলে মল্লিকা আন্টিকে তার প্রয়োজনে সাহায্য করছে, ঠিক যেমন পাড়ার অন্য কোনো ছেলে করত। কিন্তু সেই সাহায্য আর সেবার আড়ালে যে আবেগ, যে আকাঙ্ক্ষা আর যে একাকিত্বের গভীরতা লুকিয়েছিল তা কেবল আমরা দুজনেই জানতাম। আর জানত চৌধুরী সাহেবের নির্জন বাড়িটার প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা দেওয়াল, যা আমাদের গোপন প্রেমের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। প্রতিটি দিন যেন এক নতুন অধ্যায় নিয়ে আসত। আমি কলেজ থেকে ফিরেই অস্থির হয়ে উঠতাম কখন একবার আন্টির বাড়িতে যাব। তার উপস্থিতি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। কখনো বাড়ির পেছনের বাগানে, যেখানে মল্লিকা আন্টি গোলাপ গাছের পরিচর্যা করতেন, আমি চুপচাপ তার পাশে গিয়ে বসতাম। তিনি আমাকে দেখে মৃদু হাসতেন। তার হাতে লেগে থাকা মাটির গন্ধ আমার মনকে আরও বেশি প্রশান্তি দিত। আমরা হয়তো ঘণ্টাব্যাপী নীরব থাকতাম, শুধু পাখির কিচিরমিচির আর পাতার মর্মর শব্দে সেই নীরবতা ভাঙত। কিন্তু সেই নীরবতার মধ্যেও আমাদের দুজনের মনের হাজারো কথা আদান প্রদান হয়ে যেত। তার পাশে বসা, তার অস্তিত্ব অনুভব করা, এটাই যেন আমার কাছে জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে উঠেছিল। তার একাকিত্ব আর আমার কৈশোরোত্তীর্ণ আবেগ দুটো মিলেমিশে এক অদ্ভুত রসায়ন তৈরি করছিল। তিনি হয়তো আমার মধ্যে তার হারানো তারুণ্য বা ভালোবাসার ছায়া খুঁজতেন, আর আমি তার মধ্যে খুঁজে পেতাম এক আশ্রয়, এক অনাবিল নির্ভরতা, যা আমার জীবনে এর আগে ছিল না। একদিন বিকেলে আন্টি আমাকে ডাকলেন একটা পুরনো আলমারি সরাতে। আলমারিটা ছিল বেশ ভারী, আমি একাই সরাতে পারছিলাম না। আন্টিও সাহায্য করতে এলেন। আমরা দুজন মিলে ঠেলতে ঠেলতে আলমারিটা একটু একটু করে সরাচ্ছিলাম। তার শরীরটা আমার শরীরের খুব কাছাকাছি চলে এসেছিল। তার শাড়ির কোমর স্পর্শ আমার গালে লাগছিল, তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে। আলমারিটা সরাতে গিয়ে আমি যখন একটু পিছলে যাচ্ছিলাম, তিনি দ্রুত আমার হাতটা ধরে ফেললেন।
করলেন। তার হাতের স্পর্শে আমি যেন এক অন্য জগতে চলে গেলাম। আমাদের চোখাচোখি হল। তার চোখে ছিল এক গভীর উদ্বেগ, আর আমার চোখে এক নিদারুণ আকাঙ্ক্ষা। সেই মুহূর্তটা যেন স্থির হয়ে গিয়েছিল। আমি আলমারি সরানোর ভান করে আরও কিছুক্ষণ তার হাতের স্পর্শ উপভোগ করছিলাম। তারপর আলমারিটা নির্দিষ্ট জায়গায় রাখতেই আমাদের দুজনের গা থেকে যেন ঘামের স্রোত বইছিল। তিনি আমার কপালে হাত দিয়ে বললেন, অনেক কষ্ট করলি রে বাবা, যা হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য শরবত বানাচ্ছি। তার এই ছোট ছোট যত্নের প্রকাশ আমার মনকে আরও বেশি বিমোহিত করত। এইভাবে আমাদের সম্পর্কটা শারীরিক নৈকট্যের থেকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছিল। প্রতিটি অজুহাত, প্রতিটি ছোট কাজ যেন আমাদের আরও কাছে টেনে আনছিল। আমি তার চুলের গন্ধ পেতাম যখন তিনি আমার পাশ দিয়ে যেতেন। তার শাড়ির আঁচল সরে গেলে তার উন্মুক্ত বাহুর মসৃণ ত্বক আমার চোখে পড়ত, আর আমার বুকের ভেতরটা যেন অস্থির হয়ে উঠত। আমার বয়স তখন সবে মাত্র 20 ছুঁই ছুঁই। এই বয়সের চঞ্চলতা আর তার প্রতি আমার এই গভীর আকর্ষণ আমাকে এক ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে বোঝাতে পারছিলাম না যে এটা ঠিক না ভুল। শুধু একটাই জিনিস বুঝতাম, আমি তার কাছাকাছি থাকতে চাই, তার প্রতিটি অনুভূতিতে সঙ্গী হতে চাই। চৌধুরী সাহেব যখন আসতেন তখন আমাদের এই গোপন সম্পর্কটা যেন এক অদৃশ্য দেওয়ালে আটকে যেত। আমি দুদিনের জন্য আন্টির বাড়িতে যাওয়া বন্ধ করে দিতাম। আমার বুকের ভেতরটা খালি খালি লাগত, কেমন যেন এক অস্বচ্ছ অপেক্ষা। চৌধুরী সাহেব যখন ফিরতেন আন্টি তার স্বাভাবিক স্ত্রীর ভূমিকায় ফিরে যেতেন, কিন্তু আমি দূর থেকে তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা লক্ষ্য করতাম। তার হাসিতে যেন আগের মতো প্রাণ থাকত না। চৌধুরী সাহেব হয়তো তার পাশে বসতেন, তার সঙ্গে কথা বলতেন, কিন্তু আমি দেখতাম আন্টির চোখে সেই গভীর শূন্যতা, যা আমি তার একাকিত্বের মুহূর্তে পূরণ করার চেষ্টা করতাম। চৌধুরী সাহেব যখন ফিরে যেতেন তখন যেন আন্টির মুখে আবার সেই পরিচিত স্বস্তি ফিরে আসত। তিনি আমাকে দেখে বলতেন, কিরে রবিন, দুদিন আসিস নিজে, শরীর ঠিক আছে তো? তার এই সহজ প্রশ্নটুকুও আমার কাছে এক গভীর ভালোবাসার ইঙ্গিত দিত। আমি বুঝতাম তিনি আমার অনুপস্থিতিটা অনুভব করেন, আর এই তার কণ্ঠে ছিল অভিমানের সুর। আমি বললাম, তুমি তো জানো আন্টি, চৌধুরী সাহেব এলে আমার কেমন লাগে। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে এক গভীর অনুভূতি। আমিও তো তোর জন্য অপেক্ষা করছিলাম রবিন। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম আমি একা নই, তিনিও এই সম্পর্কের গভীরে ডুবে গেছেন। তিনি আমাকে বসিয়ে চা আর পকোড়া এনে দিলেন। আমরা দুজনে বসে অনেকক্ষণ গল্প করলাম। এই 1 মাসের জমা কথাগুলো যেন উপচে পড়ছিল। তিনি তার একাকিত্বের কথা বললেন, চৌধুরী সাহেবের অনুপস্থিতিতে তার কেমন লাগে, তার কতটুকু মন খারাপ হয়, সব। আমি মন দিয়ে শুনছিলাম, আর তার প্রতিটি কথায় আমার মনে হচ্ছিল এই মানুষটার আমার মতো একজন সঙ্গীর খুব দরকার। সেই দিন সন্ধ্যার পর যখন আমি বাড়ি ফিরছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন আবার সচল হয়েছে। আন্টির সান্নিধ্য আমাকে এক নতুন শক্তি এনে দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে আর একা থাকতে দেব না। আমি তার প্রতিটি প্রয়োজন মেটাব, তার প্রতিটি ইচ্ছে পূরণ করব। আমাদের এই গোপন সম্পর্কটা আরও গভীর হল। আমি তার পাশে থাকার অজুহাত খুঁজতাম। কখনো বিদ্যুতের কোনো সমস্যা হলে, কখনো ট্যাপ থেকে জল পড়লে, কখনো ভাঙা চেয়ার ঠিক করতে হলে আমিই ছিলাম তার ভরসা। আমি তার প্রতিটি কাজে আরও বেশি করে মিশে যেতাম। তিনি যখন রান্না করতেন আমি তার পাশে গিয়ে দাঁড়াতাম, তার কাঁধ ছুঁয়ে, তার হাত ধরে মশলা এগিয়ে দিতাম। তার চুলগুলো আমার ঘাড়ে এসে পড়ত। সেই নরম স্পর্শ, সেই সুবাস আমার মনকে আরও চঞ্চল করে তুলত। একদিন দুপুরে প্রচণ্ড গরম। আন্টি স্নান করে ভেজা শাড়ি পরে রান্নাঘরে ঢুকলেন। তার চুল থেকে টপ টপ করে জল ঝরছিল। তার শাড়ির আঁচলটা একটু সরে যাওয়ায় তার পিঠের অনেকটাই দেখা যাচ্ছিল। সেই দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল। আমি তখন বসার ঘরে একটা বই পড়ছিলাম। তিনি আমাকে বললেন, কিরে অবিন, খাবি না? আমি বইটা রেখে উঠে দাঁড়ালাম, তার দিকে এগিয়ে গেলাম। আমার চোখ যেন তার পিঠ থেকে সরছিল না। তিনি হয়তো আমার চোখের ভাষা বুঝতে পারছিলেন। তার মুখটা একটু লাল হয়ে গেল। তিনি দ্রুত শাড়ির আঁচলটা ঠিক করে নিলেন। আমি তার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। তার ভেজা শরীর থেকে এক মিষ্টি সুগন্ধ আসছিল, যা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি বললাম, আন্টি, আজ দুপুরে আমি তোমার হাতে খাব। তিনি হাসলেন, আহা, সব দিন তো খাস।
আমি তার হাত ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে গেলাম। তার হাতটা আমার হাতের মধ্যে নরম উষ্ণতা ছড়াচ্ছিল। তিনি হয়তো একটু অবাক হয়েছিলেন, কিন্তু বাধা দিলেন না। রান্না করতে করতে আমি তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরেছিলাম। তার শরীরের প্রতিটি স্পন্দন আমি অনুভব করছিলাম। সেই মুহূর্তে আমার মনে হল আমি যেন এই মানুষটার গভীরে প্রবেশ করতে চাই। খাওয়ার পর আমরা দুজনে বসার ঘরে বসলাম। বাইরে তখনও গরমের দাপট। তিনি একটা আরামদায়ক চেয়ারে বসেছিলেন। আমি তার পায়ের কাছে ফ্লোরে বসে তার মুখের দিকে তাকিয়েছিলাম। তার চোখ দুটোতে এক গভীর তৃপ্তি দেখছিলাম। তিনি আমার মাথার আলতো করে হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে আমার সারা শরীর যেন শিথিল হয়ে গেল। আমি তার হাতটা ধরে আমার গালে রাখলাম। তার হাতটা ছিল নরম আর ঠান্ডা। তার চোখে আমি এক অনাবিল শান্তি খুঁজে পাচ্ছিলাম। রবিন, তুই না থাকলে আমার কি হতো রে? তার কণ্ঠে ছিল এক গভীর আবেগ। আমি বললাম, তুমি এসব কি বলছো আন্টি? আমি তো সব সময় তোমার পাশে আছি। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে অশ্রুর আভাস। তিনি ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলেন। তার হাত আমার গালে আর আমার হাত তার কোমরে। আমাদের ঠোঁট যেন একে অপরের খুব কাছাকাছি চলে এলো। এক নীরব, অব্যক্ত আকাঙ্ক্ষা আমাদের দুজনকে গ্রাস করল। সেই মুহূর্তে আমার মনে হল যেন পৃথিবীর সব অনুভূতি এই মুহূর্তে এক হয়ে গেছে। আমি ধীরে ধীরে তার কপালে চুমু খেলাম। সেই স্পর্শ ছিল এক পবিত্রতার, এক ভালোবাসার, যা সমাজের সব নিয়মকানুনকে ছাপিয়ে গিয়েছিল। তিনি আমার কপালে হাত রেখে চোখ বন্ধ করলেন। সেই মুহূর্তটা ছিল আমাদের দুজনের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মাত্রা পেল। আমরা আর শুধু প্রতিবেশী বা সাহায্যকারী ছিলাম না, আমরা একে অপরের মনের গভীরে প্রবেশ করেছিলাম। প্রতিটি স্পর্শ, প্রতিটি নীরব চাহনি যেন আমাদের এই গোপন সম্পর্ককে আরও দৃঢ় করছিল। আমি যখন তার বাড়িতে থাকতাম তখন যেন আমাদের সময়টা স্থির হয়ে যেত। আমি তার পাশে বসে তার চুল আঁচড়ে দিতাম, তার শাড়ির ভাঁজ ঠিক করে দিতাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসতেন, আর সেই হাসিতে আমি খুঁজে পেতাম আমার জীবনের সব অর্থ। একদিন আমি যখন আন্টির বাড়িতে ছিলাম, তিনি হঠাৎ বললেন, রবিন, আমার খুব একা লাগে রে। চৌধুরী সাহেব তো মাসের বেশিরভাগ সময়ই থাকেন না, আর যখন থাকেন তখনও যেন একটা দূরত্ব থাকে আমাদের মাঝে। আমার মনে হয় আমি যেন সব সময়ই একা। তার কথা শুনে আমার মনটা ব্যথায় ভরে গেল। আমি তার হাত ধরে বললাম, আন্টি, তুমি একা নও, আমি তো আছি, আমি সব সময় তোমার পাশে থাকব। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে এক অব্যক্ত যন্ত্রণা। আমি তাকে আরও কাছে টেনে নিলাম। আমার বুকে তার মাথা রাখলেন। তার উষ্ণতা আমার সারা শরীরকে আচ্ছন্ন করে ফেলল। আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম। তার ভেতরের কষ্টটা যেন আমি অনুভব করতে পারছিলাম। সেই মুহূর্তে আমার মনে হল এই মানুষটাকে আমি সব কষ্ট থেকে মুক্তি দিতে চাই, তার একাকিত্ব দূর করতে চাই। আমি শুধু তার ভালোবাসা আর আশ্রয় হতে চেয়েছিলাম। সেই রাতে আমাদের মধ্যে যা ঘটেছিল তা ছিল এক নীরব প্রতিজ্ঞা। আমরা দুজনেই জানতাম আমরা এক নিষিদ্ধ পথে হাঁটছি, কিন্তু আমাদের মনের গভীরের টানটা ছিল এতই প্রবল যে আমরা আর নিজেদের থামাতে পারছিলাম না। আমরা একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করছিলাম, একে অপরের নিঃশ্বাসে মিশে যাচ্ছিলাম। সেই রাতে আমরা দুজন যেন একে অপরের কাছে নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলাম। সেই রাতের স্মৃতি আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, যা ছিল ভালোবাসা, আকাঙ্ক্ষা আর অপরাধবোধের এক মিশ্র অনুভূতি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন আন্টি আমার পাশে শান্তিতে ঘুমাচ্ছিলেন। তার মুখে ছিল এক গভীর প্রশান্তি, যা আমি আগে কখনো দেখিনি। আমার বুকের ভেতরটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। একদিকে এই গোপন ভালোবাসার আনন্দ, অন্যদিকে এই অনৈতিকতার জন্য এক গভীর অপরাধবোধ। আমি আলতো করে তার কপালে চুমু খেয়ে উঠে পড়লাম। রান্নাঘরে গিয়ে চা বানালাম। তিনি ঘুম থেকে উঠে এসে আমাকে দেখে হাসলেন। সেই হাসি ছিল এক নতুন সম্পর্কের, এক নতুন শুরুর হাসি। আমাদের সম্পর্কটা এখন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। আমরা একে অপরের কাছে শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও সম্পূর্ণভাবে নিজেদের উজাড় করে দিয়েছিলাম। যখন চৌধুরী সাহেব আসতেন তখন আমাদের এই সম্পর্কটা যেন ভূগর্ভে চলে যেত। আমি জানতাম এই সময়টা আমাকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, কিন্তু আমার মন মানত না। আমি দূর থেকে আন্টিকে দেখতাম, তার মুখে সেই পুরনো বিষণ্ণতা ফিরে আসত। আমার মনে হতো আমি যেন তার পাশে থাকতে পারছি না, তার কষ্টটা কমাতে পারছি না। এই কষ্ট আমাকে ভেতরে ভেতরে কুরে কুরে খেত।
চৌধুরী সাহেব চলে গেলেই আমি আবার আন্টির কাছে ফিরে যেতাম। তিনি আমাকে জড়িয়ে ধরতেন, যেন কতদিন পর আমাদের দেখা হয়েছে। তার সেই উষ্ণ আলিঙ্গন আমার সব কষ্ট ভুলিয়ে দিত। আমাদের একান্ত মুহূর্তগুলো আরও গভীর আর আবেগপূর্ণ হয়ে উঠত। আমরা একে অপরের চোখে চোখ রেখে কত কথা বলতাম, কত স্বপ্ন দেখতাম। তার শরীরের প্রতিটি স্পর্শ, তার প্রতিটি চুমু আমার জীবনে এক নতুন অর্থ এনে দিত। আমি কলেজে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতাম, পড়াশোনা করতাম, কিন্তু আমার মনের একটা অংশ সব সময় আন্টির কাছে পড়ে থাকত। আমি তার সাথে দেখা করার সুযোগ খুঁজতাম। কলেজ থেকে ফিরেই তার বাড়িতে একবার ঢু মারতাম। তিনি আমার জন্য অপেক্ষা করতেন। তার হাতে তৈরি গরম চা, সুস্বাদু খাবার সবকিছুই আমার কাছে যেন অমৃত লাগত। তিনি আমার সব কথা শুনতেন, আমার সব দুঃখ ভাগ করে নিতেন। আমি তার কাছে আমার সব অনুভূতি উজাড় করে দিতাম। একদিন আন্টি আমাকে একটা ডায়েরি দিলেন। তিনি বললেন, রবিন, তোর যা মনে আসে, যা বলতে চাস, সব এতে লিখবি। আমি তোর কথাগুলো পড়তে চাই। আমি তার ডায়েরিতে আমার সব অনুভূতি, আমার সব স্বপ্ন, আমার সব আকাঙ্ক্ষা লিখতে শুরু করলাম। সেই ডায়েরিটা হয়ে উঠল আমাদের দুজনের গোপন জগতের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আমার লেখাগুলো পড়তেন, আর তার চোখে আমি এক নতুন আবেগ দেখতাম। আমাদের এই সম্পর্কের মধ্যে অনেক রিস্ক ছিল। পাড়ার মানুষের চোখ ছিল আমাদের দিকে। আমার মাও মাঝে মাঝে আন্টির বাড়িতে আমার ঘন ঘন যাতায়াত নিয়ে প্রশ্ন করতেন, কিরে রবিন, আন্টির বাড়িতে এত কি কাজ তোর? সারা দিন পড়ে থাকিস ওখানে? আমি কোনো মতে এড়িয়ে যেতাম, বলতাম, ওখানে গেলে খুব শান্তি লাগে মা, আন্টিও তো একা থাকেন, তাই একটু সাহায্য করি। মা হয়তো পুরোপুরি বিশ্বাস করতেন না, কিন্তু কিছু বলতেনও না। কিন্তু আমার মনে সব সময় একটা ভয় কাজ করত। যদি কেউ আমাদের সম্পর্কটা জেনে যায় তাহলে কি হবে? সমাজের চোখে আমরা অপরাধী হয়ে উঠব। কিন্তু এই ভয়ের চাইতেও আমাদের ভালোবাসাটা ছিল অনেক বেশি শক্তিশালী। একদিন হঠাৎ করে চৌধুরী সাহেব জরুরি কাজে শহরে ফিরে এলেন। তার আসার কোনো পূর্ব খবর ছিল না। আমি তখন আন্টির বাড়িতে ছিলাম। আমরা দুজনে বসার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ করে গেটে একটা গাড়ির শব্দ। আন্টি চমকে উঠলেন। চৌধুরী সাহেব এসেছেন, তার চোখে এক গভীর ভয়। আমি দ্রুত জানলার দিকে তাকালাম। গাড়ি থেকে চৌধুরী সাহেব নামছেন। আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আন্টি দ্রুত আমাকে হাতের ইশারা করলেন পাশের ঘরে লুকিয়ে পড়ার জন্য। আমি দ্রুত পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়লাম। তিনি ঘর থেকে বেরিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিলেন। আমি পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছিলাম, চৌধুরী সাহেব আর আন্টির কথোপকথন। চৌধুরী সাহেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত চমকে উঠলে কেন? কিছু হয়েছে নাকি? আন্টি কোনো মতে সামলে নিলেন, বললেন, আহা, তুমি হঠাৎ করে চলে এলে, তাই একটু চমকে উঠেছি। তাদের কথা শুনতে শুনতে আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম যাতে কেউ আমাদের সম্পর্কটা জানতে না পারে। প্রায় 2 ঘণ্টা আমি ওই ঘরে লুকিয়েছিলাম। অন্ধকার ঘর, চারপাশে শুধু পুরনো আসবাবপত্রের গন্ধ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আন্টির জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। তার এই প্রশ্ন আমাকেও ভাবিয়ে তুলত। আমি জানতাম না এর উত্তর কি। শুধু একটাই জিনিস বুঝতাম, আমি তাকে ছাড়া থাকতে পারব না। তার প্রতি আমার ভালোবাসাটা এতটাই গভীর ছিল যে আমি সব বাধা পেরিয়ে তার পাশে থাকতে চাইতাম। আমি তাকে সান্ত্বনা দিতাম, আন্টি, ভয় পেও না, যা হওয়ার হবে। আমরা একে অপরের পাশে আছি, এটাই সবচেয়ে বড় কথা। এইভাবে আমাদের দিনগুলো কাটছিল। প্রতিটি দিন যেন এক নতুন পরীক্ষার মতো। আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা সবকিছুই এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। আমরা একে অপরের কাছে নিজেদের উজাড় করে দিতাম, কিন্তু বাইরের জগতের কাছে আমরা দুজনই ছিলাম অপরিচিত। একদিন দুপুরে প্রচণ্ড গরমে আমি আন্টির বাড়িতে গিয়েছিলাম। তিনি তখন ঘুমিয়েছিলেন। আমি আলতো করে তার কপালে হাত বুলিয়ে দিলাম। তার মুখের দিকে তাকিয়ে আমার মনে হল তিনি যেন কতটা একা, তার জীবনটা যেন কত শূন্য। আমার মনে হল আমি যেন তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছি। আমি তাকে আর একা থাকতে দেব না। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমি অনেক ভাবতাম। আমি জানতাম এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমার মন মানছিল না। আমি তার সাথে ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমি জানতাম এটা কঠিন হবে, কিন্তু আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। তার ভালোবাসা আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। মল্লিকা আন্টির সাথে আমার এই সম্পর্কের মধ্যেই একদিন আমার কলেজের এক বন্ধুর কাছ থেকে একটা নতুন ব্যবসার প্রস্তাব পেলাম। ব্যবসাটা ছিল অনলাইন মার্কেটিংয়ের,
এবং এর জন্য কিছু বিনিয়োগের প্রয়োজন ছিল। আমি আন্টির কাছে এই প্রস্তাবটা নিয়ে গেলাম। তিনি আমার কথা মন দিয়ে শুনলেন। রবিন, তুই যদি এটা করতে চাস তাহলে কর, আমি তোর পাশে আছি। তিনি আমাকে উৎসাহিত করলেন। তার কথা শুনে আমার মনে হল আমি যেন আরও বেশি শক্তি পেলাম। আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিলাম, যা তিনি বিনা দ্বিধায় আমাকে দিলেন। তার এই বিশ্বাস, তার এই ভালোবাসা আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলল। আমি নতুন ব্যবসা শুরু করলাম। দিনের বেলায় কলেজে ক্লাস আর বিটেলে আন্টির বাড়িতে গিয়ে তার সাথে সময় কাটানো, তারপর রাতে ব্যবসার কাজ। আমার জীবনটা যেন একটা নতুন ছন্দে চলতে শুরু করল। কিন্তু এই নতুন ব্যস্ততা আমাদের সম্পর্কে একটা নতুন চ্যালেঞ্জ এনে দিল। আমি আগের মতো প্রতিদিন আন্টির বাড়িতে যেতে পারতাম না। আমার ব্যবসার কাজ বাড়ছিল। তিনি আমার ব্যস্ততা বুঝতে পারতেন, কিন্তু তার চোখে আমি এক গভীর বিষণ্ণতা দেখতাম। আমার অনুপস্থিতি তাকে আরও বেশি একা করে তুলত। একদিন আমি যখন তার বাড়িতে গেলাম, তিনি আমাকে জড়িয়ে ধরলেন। রবিন, তুই আজকাল আর আগের মতো আসিস না, আমার খুব একা লাগে রে। তার কণ্ঠে ছিল অভিমানের সুর। আমি তাকে সান্ত্বনা দিলাম, আন্টি, আমার ব্যবসাটা সবে শুরু হয়েছে, একটু ব্যস্ততা থাকবেই, কিন্তু আমি তো তোমাকে ভুলে যাইনি, আমি সব সময় তোমার কথা ভাবি। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে এক অদ্ভুত দ্যুতি। আমি জানি রবিন, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু এই ব্যস্ততার মাঝে যেন আমাদের সম্পর্কটা হারিয়ে না যায়। তার কথা শুনে আমার মনটা ব্যথায় ভরে গেল। আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। না আন্টি, আমাদের সম্পর্ক কোনো দিন হারিয়ে যাবে না, আমি সব সময় তোমার পাশে থাকব। সেই রাতে আমাদের মধ্যে এক গভীর আবেগপূর্ণ মিলন হয়েছিল, যেন আমরা একে অপরকে আরও বেশি করে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। এই ব্যস্ততার মাঝেও আমাদের ভালোবাসার বন্ধন অটুট রাখতে চেয়েছিলাম। তার শরীরের উষ্ণতা, তার নিঃশ্বাস, সব কিছু আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। মাসখানেক পর আমার ব্যবসাটা একটু গুছিয়ে উঠল। আমি একটা নতুন অফিস নিলাম, আর আমার কাজও একটু হালকা হল। আমি আবার আন্টির কাছে ফিরে যেতে লাগলাম। তিনি আমাকে দেখে খুব খুশি হলেন। তার মুখে হাসি ফিরে এলো। তার একাকিত্ব যেন আবার আমার উপস্থিতিতে ভরে উঠল। একদিন দুপুরে আমি আন্টির বাড়িতে ছিলাম। তিনি আমাকে নিয়ে তার পুরনো অ্যালবাম দেখাচ্ছিলেন। তার বিয়ের ছবি, তার ছোটবেলার ছবি। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। হঠাৎ একটা ছবি দেখে আমি থমকে গেলাম। ছবিটা ছিল তার কলেজের এক বন্ধুর সাথে। বন্ধুটির চোখে আমি এক গভীর ভালোবাসা লক্ষ্য করলাম। আমি জিজ্ঞাসা করলাম, আন্টি, এই মানুষটা কে? তিনি ছবিটা দেখে একটু হাসলেন। ও আমার কলেজের বন্ধু ছিল, আমরা একে অপরকে ভালোবাসতাম। তার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তুমি তাকে বিয়ে করলে না কেন? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আমাদের ভালোবাসাটা পরিবার মেনে নেয়নি, তাই আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। তারপর চৌধুরী সাহেবের সাথে আমার বিয়ে হল। তার কথা শুনে আমার মনে হল তার জীবনটা যেন কত বেদনার্থ। তার হারানো ভালোবাসা, তার একাকিত্ব, সব কিছু যেন আমার চোখের সামনে ভেসে উঠল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আন্টি, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে জল। রবিন, আমার মনে হয় আমি যেন এই জীবনে কখনো ভালোবাসা পাইনি। চৌধুরী সাহেব আমাকে সম্মান করেন, দায়িত্ব পালন করেন, কিন্তু সেই গভীর ভালোবাসাটা আমি কখনো পাইনি। আমি তাকে সান্ত্বনা দিলাম, আন্টি, তুমি একা নও, আমি তো আছি, আমি তোমাকে ভালোবাসব, তোমাকে যত্ন করব, আমি তোমাকে কোনো দিন একা থাকতে দেব না। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে যেন এক নতুন প্রতিজ্ঞা হল। আমি তার হারানো ভালোবাসা ফিরিয়ে আনতে চেয়েছিলাম, তার জীবনে নতুন করে আনন্দ ফিরিয়ে আনতে চেয়েছিলাম। আমি জানতাম এটা কঠিন হবে, কিন্তু আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। এর পরের কয়েক সপ্তাহে আমি আন্টিকে আরও বেশি করে সময় দিতে লাগলাম। আমরা দুজনে মিলে বাইরে ঘুরতে যেতাম, সিনেমা দেখতাম, নতুন নতুন রেস্টুরেন্টে খেতাম। তার মুখে হাসি ফিরিয়ে আনার জন্য আমি সব কিছু করতাম। তার হাসিতে আমার জীবনটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠত। আমার বন্ধুরা আমার এই পরিবর্তন দেখে অবাক হতো। কী রে রবিন, তুই আজকাল এত কোথায় ব্যস্ত থাকিস? আমাদের সাথে আড্ডা দিস না, ঘুরতেও যাস না? আমি তাদের বলতাম, ব্যবসায় একটু ব্যস্ত আছি রে। তারা আমার কথা বিশ্বাস করত না, কিন্তু আমি তাদের আমার গোপন সম্পর্কের কথা বলতে পারতাম না। একদিন রাতে আমি আন্টির বাড়িতে ছিলাম। আমরা দুজনে ছাদে বসে চাঁদ দেখছিলাম। আকাশে অসংখ্য তারা ঝলমল করছিল। এক নিস্তব্ধতা আমাদের দুজনকে ঘিরে রেখেছিল। তিনি আমার হাত ধরে বললেন,
রবিন, তোর সাথে আমার সম্পর্কটা যেন এক স্বপ্নের মতো। আমি কখনো ভাবিনি আমার জীবনে আবার এমন ভালোবাসা আসবে। আমি তার দিকে তাকালাম, তার চোখে এক গভীর আনন্দ। আন্টি, তুমি শুধু আমার জন্য। তিনি হাসলেন, আর তুইও শুধু আমার জন্য। সেই রাতে আমরা দুজনে একে অপরের কাছে নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলাম। তার ভালোবাসা আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। আমি জানতাম আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে হয়তো ভুল, কিন্তু আমাদের কাছে এটাই ছিল আমাদের একমাত্র সত্যি, আমাদের একমাত্র বাস্তবতা। এই সম্পর্কের গভীরে ডুবে গিয়ে আমার নিজের পড়াশোনা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কলেজ শেষ করে আমি ব্যবসার পেছনে ছুটতাম, আর বাকি সময়টা কাটাতাম আন্টির সাথে। আমার রেজাল্ট আগের মতো ভালো হচ্ছিল না। আমার বাবা মা চিন্তিত ছিলেন। আমার মা প্রায়শই বলতেন, রবিন, তুই আজকাল পড়াশোনার মন দিস না কেন? তোর ভবিষ্যৎ কি হবে? আমি তাদের সান্ত্বনা দিতাম, বলতাম, চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম আমি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। অন্যদিকে আমার ভালোবাসা, অন্যদিকে আমার ভবিষ্যৎ। আমার বন্ধুরা যখন ভালো ভালো চাকরি পাচ্ছিল, তখন আমি আমার ছোট ব্যবসা আর এই গোপন সম্পর্কের জালে আটকা পড়েছিলাম। কিন্তু আমি কোনো আফসোস করতাম না। আন্টির সান্নিধ্য আমার কাছে ছিল সব কিছুর চেয়েও বেশি মূল্যবান। তিনি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। একদিন আমার কলেজের এক পুরনো বন্ধু হঠাৎ করেই আমার অফিসে এলো। সে আমার সাথে কথা বলতে বলতে আন্টির বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। সে আমাকে দেখে অবাক হল। কি রে, রবিন, তোর অফিস এখানে? আমি হ্যাঁ বললাম। সে আমার অফিসের ভেতরে এসে বসল। আমরা অনেকক্ষণ কথা বললাম। তারপর সে যখন যাচ্ছিল, তখন আমার মনে হল সে যেন আন্টির বাড়ির দিকে এক পলক তাকালো। আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি দ্রুত অফিস থেকে বেরিয়ে আন্টির বাড়ির দিকে তাকালাম। আন্টি তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমার বন্ধুটা তার দিকে তাকিয়ে হেসে চলে গেল। আমার মনে একটা গভীর ভয় ঢুকে গেল। সেই রাতের পর আমি আন্টির সাথে কথা বললাম, আন্টি, আমার মনে হয় কেউ আমাদের সম্পর্কটা সন্দেহ করছে। আমার কলেজের এক বন্ধু আজ আমার অফিসে এসেছিল। সে তোমার বাড়ির দিকে কেমন যেন করে তাকালো। আন্টি আমার কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। রবিন, আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। এই সমাজে আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আমরা দুজনে আরও বেশি সতর্ক হলাম। আমাদের দেখা করার সময়, কথা বলার ধরন, সব কিছুতেই এক নতুন সতর্কতা এলো। আমরা রাতের বেলায় দেখা করতাম, যখন পাড়াটা সম্পূর্ণ নীরব হয়ে যেত। তিনি আমার অফিসে আসতেন বা আমি তার বাড়িতে যেতাম, কিন্তু সব কিছুই হতো এক গভীর গোপনীয়তার মাঝে। এই গোপনীয়তা আমাদের সম্পর্ককে আরও বেশি রোমান্টিক করে তুলেছিল। প্রতিটি লুকোচুরি, প্রতিটি নীরব মুহূর্ত যেন আমাদের ভালোবাসা আরও গভীর করছিল। আমরা একে অপরের কাছে আরও বেশি করে নিজেদের উজাড় করে দিতাম। তার শরীরের উষ্ণতা, তার নিঃশ্বাস, সব কিছু আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। একদিন আন্টি আমাকে একটা চিঠি দিলেন। চিঠিটা ছিল তার জীবনের সব অনুভূতির কথা, তার একাকিত্ব, তার হারানো ভালোবাসা আর আমার প্রতি তার গভীর টান। চিঠিটা পড়ে আমার চোখে জল এসে গেল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আন্টি, তুমি আমাকে কতটা ভালোবাসো আমি বুঝতে পারছি। তিনি আমার কপালে চুমু খেলেন। রবিন, তুই আমার জীবনের একমাত্র আশা। সেই দিনের পর থেকে আমি তাকে আরও বেশি করে ভালোবাসতে লাগলাম। আমি জানতাম আমাদের সম্পর্কটা কঠিন হবে, কিন্তু আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। তার ভালোবাসা আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। এভাবেই আমাদের দিনগুলো কাটছিল, লুকোচুরি আর গোপনতার মাঝে। প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি, প্রতিটি নীরব মুহূর্ত, সব কিছুই আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছিল। আমি যখন তার কাছাকাছি থাকতাম, তখন যেন বাইরের পৃথিবীর সব কিছু ভুলে যেতাম। আমাদের এই সম্পর্কটা ছিল সমাজের কাছে অচেনা, অপ্রাপ্য, কিন্তু আমাদের দুজনের কাছে এটাই। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, আন্টি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তিনি অবশেষে রাজি হলেন। তার মুখে আমি এক গভীর আনন্দ দেখতাম, যা আমার মনকে প্রশান্তি দিত। আমাদের সম্পর্কটা এখন আরও বেশি সতর্কতার সাথে চলতে লাগল। আমি যখন তাকে গাড়ি করে বাইরে নিয়ে যেতাম, তখন এমন জায়গায় যেতাম যেখানে আমাদের পরিচিত কেউ নেই। আমরা নতুন নতুন জায়গায় ঘুরতাম, নতুন নতুন অভিজ্ঞতা লাভ করতাম। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে ছিল এক অমূল্য সম্পদ। একদিন আন্টি আমাকে নিয়ে তার বাবার পুরনো বাড়িতে গেলেন। বাড়িটা ছিল শহরের বাইরে একটা নিস্তব্ধ গ্রামে।
বাড়িটা অনেক দিন ধরে বন্ধ ছিল। তিনি আমাকে নিয়ে সেই বাড়ির প্রতিটি কোণা ঘুরে দেখালেন। তার ছোটবেলার স্মৃতি, তার বাবা মায়ের কথা সব আমার সাথে শেয়ার করলেন। সেই বাড়িতে গিয়ে আমার মনে হল আমি যেন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছি। সেই বাড়িতে আমরা অনেক দিন ছিলাম। গ্রামের পরিবেশ, নির্জনতা সবকিছু আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। আমরা দুজন যেন সেই নির্জন বাড়িতে নিজেদের এক নতুন জগতে খুঁজে পেলাম। সেখানে কোনো ভয় ছিল না, কোনো সমাজের চোখে পড়ার ভয় ছিল না। আমরা দুজন নিজেদের সম্পূর্ণভাবে উজাড় করে দিতাম। তার ভালোবাসা, তার যত্ন আমার জীবনকে পরিপূর্ণ করে তুলেছিল। এই গ্রামে থাকার সময় আমাদের মধ্যে এমন কিছু মুহূর্ত এলো যা আমাদের সম্পর্ককে আরও গভীর করে দিল। আমরা দুজনে সকালে বাগানে হাঁটতাম, একসাথে রান্না করতাম, রাতে তারাদের নিচে বসে গল্প করতাম। তার প্রতিটি হাসি, তার প্রতিটি স্পর্শ আমার মনে এক নতুন আবেগ সৃষ্টি করত। আমি জানতাম এই নির্জন বাড়িটা আমাদের গোপন ভালোবাসার এক নতুন আশ্রয় হয়ে উঠেছিল। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। চৌধুরী সাহেব হঠাৎ করে আন্টিকে ফোন করলেন। তিনি কিছুদিনের জন্য শহরে ফিরছেন। আমাদের আবার শহরে ফিরে আসতে হল। সেই নির্জন গ্রাম থেকে ফিরে আসার সময় আমার মনটা ব্যথায় ভরে গেল। সেই নির্জন বাড়িটা যেন আমাদের গোপন ভালোবাসার এক নীরব সাক্ষী হয়ে রইল। শহরে ফিরে আসার পর আমাদের সম্পর্কটা আবার পুরনো ছন্দে ফিরে এলো, লুকোচুরি আর গোপনীয়তা। কিন্তু আমাদের মনে সেই নির্জন গ্রামের স্মৃতিটা সবসময় থাকত। সেই স্মৃতি আমাদের সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করে তুলেছিল। আমরা জানতাম আমাদের এই ভালোবাসাটা সমাজের চোখে হয়তো ভুল, কিন্তু আমাদের কাছে এটাই ছিল আমাদের একমাত্র সত্যি। আমার ব্যবসার কারণে আমাকে প্রায়ই দেশের বাইরে যেতে হতো। আমার অনুপস্থিতি আন্টিকে আরও বেশি একা করে তুলত। তিনি আমাকে প্রায়ই ফোন করতেন, কিরে রবিন, কবে ফিরবি? আমার খুব একা লাগে রে। তার কণ্ঠের সেই অভিমানের সুর আমার মনকে ব্যথিত করত। আমি দ্রুত কাজ শেষ করে তার কাছে ফিরে আসতাম। আমার এই ঘন ঘন বিদেশ ভ্রমণ আমার বাবা মাকেও চিন্তিত করে তুলেছিল। তারা মনে করতেন আমি অতিরিক্ত পরিশ্রম করছি, কিন্তু তারা জানতেন না আমার এই ব্যস্ততার পেছনে আন্টির প্রতি আমার ভালোবাসাটাও ছিল এক বড় কারণ। আমি চাইতাম তাকে সব রকম সুখ দিতে। একবার বিদেশ থেকে ফেরার পথে আমি আন্টির জন্য একটা বিশেষ উপহার নিয়ে এলাম, একটা সুন্দর নেকলেস। তিনি উপহারটা দেখে খুব খুশি হলেন। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন, রবিন, তোর ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। সেই রাতে আমরা দুজনে একসঙ্গে রাতের খাবার খেলাম। তিনি নেকলেসটা পরেছিলেন। তার মুখে আমি এক গভীর আনন্দ দেখলাম। সেই আনন্দ আমার মনকে প্রশান্তি দিত। আমি তাকে জড়িয়ে ধরলাম। আন্টি, তুমি শুধু আমার জন্য। তিনি আমার কপালে চুমু খেলেন, আর তুইও শুধু আমার জন্য। কিন্তু আমাদের এই গোপন সুখ বেশি দিন টিকল না। পাড়ার কিছু মানুষ আমাদের সম্পর্কটা সন্দেহ করতে শুরু করল। বিশেষ করে আমার মায়ের কানেও কিছু কথা পৌঁছাল। একদিন মা আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, রবিন, তোর কি মল্লিকা আন্টির সাথে কোনো সম্পর্ক আছে? মায়ের প্রশ্ন শুনে আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, মা, এসব কি বলছো? আন্টি আমার বড়, আমি তাকে সাহায্য করি। মা আমার কথা বিশ্বাস করলেন না। তার চোখে আমি এক গভীর সন্দেহ দেখলাম। আমি তোকে ভালো করেই চিনি রবিন। তুই আজকাল কোথায় থাকিস, কি করিস, আমি সব জানি। মায়ের কথা শুনে আমার মনে হলো আমার গোপন সম্পর্কটা হয়তো আর গোপন থাকবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি জানতাম যদি এই সম্পর্কটা প্রকাশ পায় তাহলে সমাজের চোখে আমরা অপরাধী হয়ে উঠব, আন্টির জীবনও নষ্ট হয়ে যাবে। আমি দ্রুত আন্টির বাড়িতে গেলাম। তিনি আমার মুখের দিকে তাকিয়ে আমার ভয়টা বুঝতে পারলেন। আমি তাকে সব কথা বললাম। তিনি চিন্তিত হয়ে পড়লেন। রবিন, আমার মনে হয় আমাদের সম্পর্কটা শেষ করতে হবে। আন্টির কথা শুনে আমার বুকের ভেতরটা ভেঙে পড়ল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, না আন্টি, আমি তোমাকে হারাতে পারব না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তিনি আমার কপালে হাত বুলিয়ে দিলেন, তার চোখে জল। রবিন, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, কিন্তু এই সম্পর্কটা আমাদের দুজনের জীবন নষ্ট করে দেবে। সেই রাতে আমরা দুজনেই অনেক কাঁদলাম। আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা সবকিছু যেন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। আমরা জানতাম আমাদের পথটা খুব কঠিন হবে, কিন্তু আমরা একে অপরকে হারাতে চাইছিলাম না।
পরের কয়েকদিন আমাদের মধ্যে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। আমরা দুজনেই জানতাম কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কি সিদ্ধান্ত নেব তা বুঝতে পারছিলাম না। এই ভালোবাসা, এই সম্পর্ক সবকিছু যেন আমাদের জীবনকে এক কঠিন মোড়ে এনে দাঁড় করিয়েছিল। একদিন আন্টি আমাকে ডাকলেন। তিনি বললেন, রবিন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এই শহর ছেড়ে চলে যাব। চৌধুরী সাহেবের সাথে আমার গ্রামের বাড়িতে চলে যাব। সেখানে আমি একা থাকব, আর কেউ আমাদের সম্পর্কটা সন্দেহ করবে না। আন্টির কথা শুনে আমার বুকের ভেতরটা যেন ভেঙে গেল। আমি তাকে হারাতে চাইছিলাম না, কিন্তু আমি জানতাম তার এই সিদ্ধান্তই আমাদের দুজনের জন্য ভালো হবে। আমি তাকে জড়িয়ে ধরলাম। আন্টি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তিনি আমার কপালে চুমু খেলেন। রবিন, তুই আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। আমি তোকে ভুলতে পারবো না। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। আমরা দুজনে অনেক কাঁদলাম। আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা সবকিছু যেন এক কঠিন বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি আমার কাছ থেকে বিদায় নিলেন। তার চলে যাওয়ার পর আমার মনে হল আমার জীবনটা যেন শূন্য হয়ে গেল। আন্টির চলে যাওয়ার পর আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেল। আমি আর আগের মতো উচ্ছল ছিলাম না। আমার ব্যবসা চলছিল, কিন্তু আমার মনে কোনো আনন্দ ছিল না। আমি তার স্মৃতি নিয়ে বেঁচেছিলাম। তার চিঠি, তার ছবি সবকিছু আমার কাছে ছিল অমূল্য সম্পদ। আমি জানতাম আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনে তার ভালোবাসাটা সব সময় থাকবে। আমি তাকে কোনোদিন ভুলতে পারব না। তিনি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। কয়েক মাস পর আমি আন্টির সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু তার কোনো খোঁজ পেলাম না। তিনি তার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন, আর তার কোনো ফোন নাম্বারও আমার কাছে ছিল না। আমি তাকে হারানোর কষ্ট নিয়ে বেঁচেছিলাম। একদিন হঠাৎ করে আমার ফোনের রিং বাজল। অচেনা নাম্বার। আমি ফোন তুলতেই শুনলাম আন্টির কণ্ঠ। রবিন, কেমন আছিস? আন্টির কণ্ঠ শুনে আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। আমি তাকে এতদিন পর পেয়ে যেন নিজেকে সামলাতে পারছিলাম না। আন্টি, তুমি কেমন আছো? কোথায় ছিলে এতদিন? তিনি হাসলেন। আমি ভালো আছি রবিন। আমি তোর জন্য একটা ইমো নাম্বার নিয়ে এসেছি। এই নাম্বারে তুই আমার সাথে যোগাযোগ করতে পারবি। 01722784556। এই নাম্বারটা শুধু তোর জন্য, আর এই নাম্বারেই আমি তোর সাথে আমার সব কথা বলতে পারব। এটা তো আমার কাছে শুধু একটা সংখ্যা নয়, এটা যেন গোপন কথার ঠিকানা। আন্টির কথা শুনে আমার মনে হল আমার জীবনটা যেন আবার নতুন করে শুরু হলো। আমি তাকে আবার ফিরে পেলাম। তার ইমো নাম্বারটা আমার কাছে ছিল এক অমূল্য সম্পদ। সেই নাম্বারটা আমার জীবনে এক নতুন আশা এনে দিল। আমি জানতাম আমাদের সম্পর্কটা হয়তো আগের মতো হবে না, কিন্তু আমরা একে অপরের পাশে থাকব, একে অপরের ভালোবাসার সঙ্গী হব। সেই দিন থেকে আমি নিয়মিত আন্টির সাথে ইমোতে কথা বলতাম। তার হাসি, তার গল্প সবকিছু আমার জীবনকে পূর্ণতা দিত। তিনি তার গ্রামের জীবনের কথা বলতেন, তার একাকিত্বের কথা বলতেন। আমি তার সব কথা মন দিয়ে শুনতাম, আর তাকে সান্ত্বনা দিতাম। আমাদের সম্পর্কটা এখন আর শারীরিক নৈকট্যের ওপর নির্ভরশীল ছিল না। এখন আমাদের সম্পর্কটা ছিল মনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, যা সমাজের সব বাধা পেরিয়ে গিয়েছিল। আমি জানতাম আমাদের এই ভালোবাসাটা সমাজের চোখে হয়তো ভুল, কিন্তু আমাদের কাছে এটাই ছিল আমাদের বাস্তবতা, আমাদের একমাত্র সত্যি। আমাদের এই গোপন ভালোবাসার গল্পটা হয়তো আরও অনেক মানুষের মনে দাগ কাটবে, কারণ ভালোবাসা কোনো নিয়ম মানে না, কোনো সীমানা মানে না। ভালোবাসা শুধু ভালোবাসা খোঁজে। আর সেই ভালোবাসা, সেই গোপন কথার ঠিকানার রেশ নিয়ে আমি আমার জীবনের বাকি পথ তো চলতে থাকলাম।